স্বাগত দীপ্ত সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি নাহিদ আশরাফ রাজীব। ঋণ একটি মানবাধিকার, কারণ এটি মানুষের জীবিকার সাথে সম্পর্কিত বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। মঙ্গলবার আজারবাইজানের রাজধানী বাকুতে COP29-এর সাইড ইভেন্টে বক্তৃতাকালে তিনি এই কথা বলেন। ডক্টর ইউনূস বলেন, ঋণ পাওয়ার অধিকার নিশ্চিত না করে জীবিকার অধিকার প্রতিষ্ঠা করা যায় না। সম্মেলনের বাংলাদেশ প্যাভিলিয়নে বাংলাদেশ ও নেদারল্যান্ডস যৌথভাবে এ গ্লোবাল কনভারসেশন অ্যাক্সেস টু ফাইন্যান্স ফর স্মল স্কেল ফার্মার্স শিরোনামের অনুষ্ঠানের আয়োজন করে। নেদারল্যান্ডসের জলবায়ু দূত বোরবন পারমার ও ডাচ যুবরাজ জেইমি বার্নার্ডো এতে উপস্থিত ছিলেন। ডাচ যুবরাজ ঋণ, বিমা, বিনিয়োগ, গবেষণা ও অর্থ কিভাবে কৃষি উৎপাদন বৃদ্ধি করেছে তা তুলে ধরে বিশ্বজুড়ে লাখ লাখ কৃষকদের এই সহায়তার প্রয়োজনীয়তার উপর জোর দেন। We need to redesign the banking system. That's the whole issue. In that effort, I was trying to see how I can give the money to the poor women. So people say this is a crazy thing. Even the middle income person cannot have access to credit. You're giving to the poor women. It worked. Today it became very famous all over the world. Microcredit, they even gave me a Nobel Prize for that. So it's আগামী বছরের মার্চে চালু হতে পারে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল। এর গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব বিমানকে দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মঞ্জুর কবির ভূঁইয়া। বিমানের কাজের মান নিয়ে প্রশ্ন থাকলেও দেশি প্রতিষ্ঠানের সক্ষমতা বাড়াতে এই উদ্যোগ যথাযথ বলে মনে করেন বিশ্লেষকরা। আকাশপথে বাড়ছে বাংলাদেশের সক্ষমতা, আরও আধুনিক হচ্ছে দেশের প্রধান বিমানবন্দর। এরই মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের কাজ শেষ হয়েছে 99%। 2,30,000 বর্গমিটার আয়তনের বিশাল এই টার্মিনালে থাকছে বিশ্বমানের প্রযুক্তি। যাত্রীদের লাগেজ বেল্ট থাকবে 16টি, 15টি স্বয়ংক্রিয় চেক ইন কাউন্টার সহ মোট 115টি চেক ইন কাউন্টার থাকবে। প্রথম পর্যায়ে 12টি বোর্ডিং ব্রিজ থাকবে এই টার্মিনালে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, শাহজালালের পুরনো দুটি টার্মিনাল দিয়ে বছরে 80 লাখ যাত্রীকে সেবা দেয়া যায়। তৃতীয় টার্মিনালের যাত্রী ধারণ ক্ষমতা হবে বছরে 1,60,00,000। বর্তমানে হযরত শাহজালাল বিমানবন্দরের গ্রাউন্ড হ্যান্ডলিং এর কাজ করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। তাদের সেবার মান নিয়ে যাত্রী ও বিভিন্ন এয়ারলাইন্সের মধ্যে অসন্তোষ থাকলেও নতুন টার্মিনালেরও দায়িত্ব পাচ্ছে সংস্থাটি। 2 বছরের জন্য বিমান করবেন, তারপরে ওনাদের পারফরমেন্স দেখা হবে এবং আমার মনে হয় যে বিমান ছাড়ার প্রস্তুতি নিয়েছে স্বাধীনতার পর থেকে। এটা করছে যেহেতু স্পেশাল পারপাস জাপানিজ কোম্পানির সাথে কাজ করবেন, ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডটা আমরা চাচ্ছি, সেই স্ট্যান্ডার্ডে ইনশাল্লাহ আশা করছি ওনারা করতে পারবেন। বিষয়টিকে ইতিবাচকভাবে দেখছেন বিশ্লেষকেরা। গ্রাউন্ড হ্যান্ডলিং বিষয়টা আসলে অনেকটা জটিল আমি মনে করি, কারণ এটা শুধুমাত্র কার্গো হ্যান্ডলিংয়ের ব্যাপার না। এখানে যাত্রী, লাগেজ এবং আমাদের টার্মিনালের মধ্যে যে ট্রান্সফার এবং এয়ারক্রাফট টু এয়ারক্রাফট ট্রান্সফারের যে বিষয়গুলো, সেই জায়গায় আমাদের আসলে শেখার অনেক কিছু আছে। তো সাময়িক যদি আমরা যৌথভাবে কাজ করি তাহলে আমাদের মধ্যে যে প্রশিক্ষণের দরকার আছে আমাদের জনবলে, সেটা তৈরি হয়ে যাবে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে, তৃতীয় টার্মিনাল ঘিরে আগ্রহ বাড়ছে বিদেশি এয়ারলাইন্সগুলোর। সক্ষমতা আরও বাড়াতে হযরত শাহজালালের পুরনো দুটি টার্মিনাল সংস্কারে হাত দেবে সরকার। মাহমুদ শাওন, দীপ্ত সংবাদ, ঢাকা। বরিশাল নগরীতে মাত্র 5,000 যানবাহন চলাচলের সক্ষমতা থাকলেও বৈধ অবৈধ মিলিয়ে চলছে অন্তত 35,000 যানবাহন। এর মধ্যে 7,000-এর মতো সিএনজি ও ব্যাটারি চালিত অটোরিকশার বৈধতা থাকলেও অবৈধভাবে চলছে তার 5 গুণ। আর এসব পরিবহন সড়কে নেমে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। মাত্র 57 বর্গ কিলোমিটারের বরিশাল নগরীতে আছে প্রায় 400 কিলোমিটার পাকা সড়ক। নগরীতে চলাচল করছে বিআরটিএ অনুমোদিত 2,500 সিএনজি চালিত অটোরিকশা। এছাড়া সিটি কর্পোরেশন অনুমোদিত 5,000 ব্যাটারি চালিত হলুদ অটোরিকশাও চলছে সড়কে। কাগজে কলমে এই সংখ্যা থাকলেও বাস্তব চিত্র ভিন্ন। নগরীতে ব্যাটারি চালিত অবৈধ রিকশা ও অটোরিকশা চলছে অন্তত 20,000। প্রতি মাসে নগরীর সড়কে নামছে অন্তত 600 অবৈধ যান। এসব গাড়ি তৈরি শেষে কোনো প্রশিক্ষণ ছাড়াই সড়কে নেমে পড়ছেন চালকেরা। নগরীর বাসিন্দারা বলেন, সড়কে অবৈধ যানবাহনের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। এতে যানজটে মূল্যবান সময় নষ্ট হওয়ার পাশাপাশি বেপরোয়া চলাচলের কারণে ঘটছে দুর্ঘটনা। ট্রাফিকের অবস্থা খুব একটা ভালো না, মানে এরা ভালোভাবে কন্ট্রোল করতে পারতেছে না। অনেকগুলো রিক্সা যানজট যেগুলো বাইরে ছিল সেগুলো অটো রিক্সাগুলো সব শহরের ভিতরে এখন ঢুকছে। এই যে অটো রিক্সা ওরা সিঙ্গেল জানে না, ফট করে ঢুকে দেয় ডাইনি বাই। ওদের একটা আলাদা সাইড থাকলে আমাদের জন্য সুবিধা।
যানজট নিয়ন্ত্রণে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা জানান, সাম্প্রতিক সময়ে অবৈধ গাড়ি চলাচল বেড়ে গেছে। আইন না মানার প্রবণতার কারণে যানজট তৈরি হচ্ছে। আমরা আস্তে আস্তে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করতেছি, কিন্তু পুলিশের নিয়ন্ত্রণে আছে এখন। প্রচুর লোকজনের এখানে যাতায়াত করে, যদি ফুটওভার ব্রিজ থাকলে একটু সুবিধা হতো। ব্যাটারি চালিত রিক্সা এবং হলুদ অটো এটি শহরে এই বেশ 1-2 মাস থেকে ব্যাপক হারে ঢুকে পড়েছে, যে কারণে জ্যামটা কিছু কিছু জায়গায় বেশি দেখা যাচ্ছে, কারণ হলুদ অটোগুলো ট্রাফিক আইনটা ওইভাবে মানতে চায় না। আমরা যদিও নিয়মিত অভিযান পরিচালনা করছি, আইনের আওতায় আনছি, জরিমানা করছি, আটক করছি। ফিটনেস ও নিবন্ধনবিহীন যানবাহন চলাচল বন্ধে বিআরটিএ, সিটি কর্পোরেশন কিংবা জেলা প্রশাসনের কোনো ধরনের কার্যক্রম নেই বরিশালে। দীপ্ত বার্তা কক্ষ। ওয়ালটন ফ্রিজ কিনে 20 লাখ টাকা পেয়েছেন মেহেরপুরের কলেজ ছাত্র রাশেদ আলী। ওয়ালটনের ডিজিটাল ক্যাম্পেইন সিজন 21-এর ডাবল মিলিয়ন অফারে তিনি এই পুরস্কার পেয়েছেন। সোমবার মেহেরপুরের গাংনী বাজারে রাশেদ আলী ও তার পরিবারের সদস্যদের হাতে 20 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর চিত্রনায়ক আমিন খান। সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও ডিস্ট্রিবিউটর নেটওয়ার্কের হেড অফ সেলস ফিরোজ আলম, চিফ মার্কেটিং অফিসার গালিব বিন মোহাম্মদ, ডেপুটি চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ এবং এক্সিকিউটিভ ডিরেক্টর মনিরুল হক এ সময় উপস্থিত ছিলেন। ওয়ালটন ফ্রিজ কিনে ডাবল মিলিয়নিয়ার হওয়ার সুযোগ থাকছে 31 ডিসেম্বর পর্যন্ত। দেশের বাইরের খবর। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও অন্তত 64 জন নিহত হয়েছে, আহত হয়েছে শতাধিক মানুষ। এ পর্যন্ত ইসরায়েলি হামলায় উপত্যকাটিতে নিহত হয়েছে 43,700 জনের বেশি। প্রাণহানির পাশাপাশি চরম মানবিক সংকট দেখা দিয়েছে অঞ্চলটিতে। গাজার উত্তরে এরই মধ্যে দুর্ভিক্ষের সতর্কতা দেওয়া হয়েছে। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গাজার মানবিক পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য বৈঠকে বসেছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। লেবানন জুড়ে ইসরায়েলি হামলায় অন্তত 33 জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে অধিকাংশই বাস্তুচ্যুত। মঙ্গলবার ইসরায়েলি বিমান হামলায় এই প্রাণহানির ঘটনা ঘটে। হামলাগুলো বৈরুতের দক্ষিণ শহরতলির হিজবুল্লাহ ঘাঁটির পরিবর্তে সাধারণ এলাকায় করা হয়েছে। বৈরুতের দক্ষিণে চৌফ অঞ্চলের একটি শহরে হামলায় কমপক্ষে 15 জন নিহত হয়েছে। ভবনটিতে চলমান হিজবুল্লাহ ও ইসরায়েল সংঘর্ষের কারণে বাস্তুচ্যুত লোকজন অবস্থান করছিল। গত 1 বছরে ইসরায়েলি হামলায় লেবাননে 3000-এরও বেশি মানুষ নিহত হয়েছে। দেশের বাইরের আরও কিছু প্রসঙ্গ। মেয়াদ শেষ হওয়ার 1 বছর আগেই বিদায় নিচ্ছে জার্মান চ্যান্সেলর ওলাফ শুলজের নেতৃত্বাধীন জোট সরকার। ফলে আগাম নির্বাচন অনুষ্ঠিত হবে দেশটিতে। গণমাধ্যম জানিয়েছে, আগামী বছরের ফেব্রুয়ারিতে আগাম নির্বাচনের ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছে জার্মানির রাজনৈতিক দলগুলো। চলতি বছরের 16 ডিসেম্বর বিরোধীদের আস্থা ভোটের মুখোমুখি হতে হবে ওলাফ শুলজকে। নির্বাচনে জয় পেয়ে 2021 সালে সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি, ফ্রি ডেমোক্রেটিক পার্টি এবং গ্রিন পার্টি অব জার্মানিকে সঙ্গে নিয়ে জোট সরকার গঠন করেছিল সোশ্যাল ডেমোক্রেটিক পার্টির শীর্ষ নেতা ওলাফ শুলজ। টেসলার প্রধান নির্বাহী ও বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ইলন মাস্ককে মন্ত্রিসভায় স্থান দিচ্ছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি মাস্ককে নতুন গঠিত মন্ত্রণালয়ে সরকারি দক্ষতা বিভাগের দায়িত্ব দেওয়ার কথা জানিয়েছেন। মঙ্গলবার এক বিবৃতিতে ট্রাম্প জানান, ইলন মাস্ক ও বিবেক রামাস্বামীকে এই দায়িত্ব দেওয়া হচ্ছে। ট্রাম্প জানান, মাস্ক ও বিবেক সরকারি আমলাতন্ত্র ভেঙে ফেলার পথ তৈরি করবেন, অতিরিক্ত নিয়মনীতি কমাবেন, অবজয়জনিত ব্যয় হ্রাস করবেন এবং কেন্দ্রীয় সংস্থাগুলোকে পুনর্গঠন করবেন। নতুন এই মন্ত্রণালয়টি মার্কিন সরকারের বাইরের দিক থেকে পরামর্শ ও নির্দেশনা প্রদান করবে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, সরকারি সংস্থার সীমাবদ্ধতার বাইরে থেকে তারা কাজ করবেন। এছাড়া যুক্তরাষ্ট্রের নতুন প্রতিরক্ষা মন্ত্রী হতে যাচ্ছেন ফক্স নিউজের জনপ্রিয় উপস্থাপক পিট হেগসেথ। মার্কিন সামরিক বাহিনীতে দীর্ঘদিনের কাজের অভিজ্ঞতা রয়েছে তার। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে পিট হেগসেথকে বেছে নিয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার রাতে নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্টে তিনি নিজেই এই তথ্য জানিয়েছেন। ট্রাম্প তার পোস্টে লিখেছেন, পিট একজন বলিষ্ঠ ও স্মার্ট ব্যক্তি। এর আগে ট্রাম্প তার প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে সাউথ ডাকোটা অঙ্গরাজ্যের গভর্নর ক্রিস্টি নোয়েমের নাম ঘোষণা করেন।
আগামী 20 জানুয়ারি হোয়াইট হাউস ছাড়বেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে তিনি ডেমোক্র্যাট নেতৃত্বাধীন নীতি, বিশেষ করে জলবায়ু উদ্যোগে অনুদান বরাদ্দ ও ইউক্রেনে বেশি বেশি সহায়তা পাঠানোর সিদ্ধান্ত বাস্তবায়নে মনোযোগ দিতে পারেন, এমন তথ্য জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। ডেমোক্র্যাটদের হাত থেকে রিপাবলিকানদের হাতে ক্ষমতার পালাবদলের মাস দুয়েক বাকি। 5 নভেম্বরে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয় পেয়েছেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্প। আগামী বছর 20 জানুয়ারি ক্ষমতা হস্তান্তরের পালা জো বাইডেনের। তাই শেষ সময়ে এসে ডেমোক্র্যাট নেতৃত্বাধীন নীতিগুলো বাস্তবায়নে জোর দিচ্ছে বাইডেন প্রশাসন, যাতে ট্রাম্প প্রশাসন এসব নীতি বদলে ফেলার আগে যতটা সম্ভব এগিয়ে রাখা যায়। শেষ সময়ে এসে বাইডেন প্রশাসন দুটি বিষয়ে জোর দিতে পারে। এর একটি জলবায়ু উদ্যোগের জন্য অনুদান বরাদ্দ করা, অন্যটি ইউক্রেনে বেশি বেশি সহায়তা পাঠানো। বাইডেনের হাত ধরে পাশ হওয়া এবং ইতোমধ্যে কংগ্রেসের অনুমোদন পাওয়া 3টি গুরুত্বপূর্ণ আইনের বাস্তবায়নে কোটি কোটি ডলার খরচ করার বিষয়ে শেষ সময়ে আরও বেশি মনোযোগী দিতে পারে বিদায়ী প্রশাসন। এগুলো হলো দ্বিদলীয় অবকাঠামো আইন, চিপস এবং বিজ্ঞান আইন এবং মূল্যস্ফীতি হ্রাস আইন। ধারণা করা হচ্ছে রাষ্ট্র ক্ষমতার পালা বদলে আগের সপ্তাহগুলোতে এসে কার্যক্রম পরিচালনায় কংগ্রেসের পক্ষ থেকে বড় কোনো বিরোধিতার মুখোমুখি নাও হতে পারেন বাইডেন, কেননা এ সময় কংগ্রেসের বিদায়ী অধিবেশন চলবে। নাদিরা জাহান, দীপ্ত বার্তাকক্ষ। খেলার খবর। ফিফা প্রীতি ম্যাচে আজ মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। নিজেদের শেষবারের মতো ঝালিয়ে নিয়েছে দুই দলই, প্রত্যেকের লক্ষ্যই জয়, পাশাপাশি স্বাগতিক বাংলাদেশের নজর র্যাঙ্কিংয়ে উন্নতি করা। মৌসুমের শেষ আন্তর্জাতিক ম্যাচ, লক্ষ্যটা শুধু জয়েরই নয়, এএফসি বাছাইয়েও নিজেদের অবস্থান ঠিক করা। প্রতিপক্ষ মালদ্বীপের বিপক্ষে শেষ 5 ম্যাচের 3টিতে জয়। বাংলাদেশের আত্মবিশ্বাসটা এখানেই, সাথে সাম্প্রতিক সময়ে বয়সভিত্তিক দল ও নারীদের সাফ জয় বাড়তি সাহস যোগাচ্ছে তপু জিগোদের। আমাদের ডেফিনেটলি আমাদের এই জায়গায় ভালো রেজাল্ট করতে হবে, এটা আমি বিলিভ করি। হোয়াট আই বিলিভ, আমার গ্রুপের সবাই এটাই ভাবতেছে যে আমাদের ভালো রেজাল্ট করতে হবে এবং আমাদের এই দুইটা ম্যাচ জিততে হবে। কারণ আমাদের টার্গেট হলো যে এফসি কোয়ালিফাই রাউন্ডে আমরা ভালো করতে চাই, তো ডেফিনেটলি এই দুইটা ম্যাচ আমাদের জিততে হবে। নিজেদের মাঠে জয়ের বিকল্প নেই। তাছাড়া জাতীয় দল কিংবা ক্লাব ফুটবলাররা নিয়মিত খেলার মধ্যে আছে। আশা করছি বড় ব্যবধানেই জিতব। ঠিক 1 বছর আগে বাংলাদেশের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল মালদ্বীপ। মাঝের সময়টাতে ঘরোয়া লিগেও অংশ নেয়নি তারা, তবে ক্লাবের অধীনে নিয়মিত খেলেছে ফুটবলাররা। এটাকেই পুঁজি করে অ্যাওয়ে ম্যাচ খেলতে এসেছে দল। আমাদের দেশের মতোই এখানকার মাঠ, এটা আমাদের বাড়তি সুবিধা। মাজিয়া ক্লাবে খেলা বেশিরভাগ ফুটবলার নিয়ে দল গড়েছি, তাই 1 বছর কোনো আন্তর্জাতিক ম্যাচ না খেললেও এই ম্যাচে তার কোনো প্রভাব পড়বে না। সন্ধ্যা 6টায় বসুন্ধরা কিংস অ্যারেনায় অতিথিদের মুখোমুখি হবে স্বাগতিকরা। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ বেলা 2টায় নিউজ আপডেট দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।